তার মানে আলটিমেটলি ইসরায়েলের অর্থনীতি থমকে গেছে, আটকে গেছে। এবং এই যুদ্ধ যদি আরো 1-2 মাস কন্টিনিউ করে, তাহলে ইসরায়েল বুক থুবড়ে পড়বে, কোনো মতেই তার দাঁড়ানোর কোনো উপায় থাকবে না। ফ্রান্সের ভেটো দিয়ে একটা খুবই ইম্পর্টেন্ট এই কারণে যে চীন রাশিয়া তো ভেটো দেবেই, ইরানের পক্ষে থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু ফ্রান্স যখন ভেটো দেয়, তার মানে এই ফ্রান্স আমেরিকার বিপক্ষে চলে গেছে। এবং নেটো জোটের প্রধান নেতা হচ্ছে আমেরিকা, সেই প্রধান নেতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে ফ্রান্স। এটা একদম পরিষ্কার। বিশ্ব কূটনীতিতে, বিশ্ব সামরিক শক্তিতে, বিশ্বের যে কৌশলগত অবস্থান, এর প্রত্যেকটা জায়গায় পরিবর্তন আসবে এই একমাত্র ইরান যুদ্ধের কারণে। এই যুদ্ধটা শুধুমাত্র আঞ্চলিক কোনো পরিবর্তন আনবে না, সারা বিশ্বে একটা বড় পরিবর্তন এনে যাবে, আমি যেটা সবসময় বলছি, এবং এটা ঘটতে যাচ্ছে। সেক্ষেত্রে বিশ্ব অর্থনীতিতে, বিশ্ব রাজনীতিতে, বিশ্ব কূটনীতিতে, বিশ্ব সামরিক শক্তিতে, বিশ্বের যে কৌশলগত অবস্থান, এর প্রত্যেকটা জায়গায় পরিবর্তন আসবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, বলা যায় যে গতকাল ছিল আমেরিকার জন্য একটা অন্ধকার দিন, ব্ল্যাক ডে ফর ইউএসএ। গতকাল আমেরিকার 2টো যুদ্ধ বিমান ইরানে ভূপাতিত হয়েছে, 3টি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ইরান ভূপাতিত করেছে, এরপরে 3টি ড্রোন এবং একটি হেলিকপ্টার। যে হেলিকপ্টার পাইলট উদ্ধার করতে গিয়েছিল, সেই নিজেই ভূপাতিত হয়েছে। একই দিনে আরো অনেক বড় ঘটনা ঘটেছে। এই কয়েকটা বিমান, ড্রোন ভূপাতিত হওয়ার চেয়ে অনেক বড় বেশি ঘটনা ঘটে গেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে। হরমুজ প্রণালী জোরপূর্বক খোলার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করেছিল। এই প্রস্তাবের উত্থাপক ছিল বাহরাইন এবং আরো কয়েকটি দেশ এই প্রস্তাবের সমর্থক ছিল। কিন্তু এর বিরুদ্ধে ভোট দিয়েছে ফ্রান্স, যে ফ্রান্স হচ্ছে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো এবং আমেরিকা ও পশ্চিমা দেশগুলোর কঠিন মিত্র, একেবারে ঘোরতর ঘনিষ্ঠ মিত্র। কার্যত এর মধ্য দিয়ে ফ্রান্স আমেরিকার বিরুদ্ধে সরাসরি অবস্থান নিল। এবং একই পক্ষে ভোট দিয়েছে রাশিয়া এবং চীন। এই ভোট কিন্তু সাধারণ ভোট নয়, ভেটো। তার মানে ওই প্রস্তাব আর উত্থাপনই করা যায়নি, বাদ। এই অবস্থায় প্রশ্ন এসে দাঁড়াচ্ছে, তাহলে মধ্যপ্রাচ্যে কি আমেরিকার বিপর্যয় অনিবার্য হয়ে উঠল কিনা? ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কতটা চাপে পড়তে যাচ্ছে এবং ইসরায়েলের পরিস্থিতি কি হতে যাচ্ছে? সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়েই আজকের মূল আলোচনা। আপনারা আশা করি সঙ্গেই থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দর্শক, তাহলে চলুন মূল আলোচনা চলে যাই। আপনারা এরই মধ্যে নিশ্চয়ই জেনেছেন, গতকাল ইরানের আকাশে 2টি মার্কিন যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে। ইরান বলেছে একটি F-35 যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে এবং আরেকটি F-15E স্ট্রাইক ঈগল এই মডেল বিমান ভূপাতিত হয়েছে। আমেরিকা এখনো F-35 যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার কথা স্বীকার করেনি। যা হোক, পাইলট একজনকে উদ্ধার করেছে আর একজন নাকি বাকি। এপাশে ইরান আরেকটা খবর দিয়েছে, স্থল অভিযানের সময় আমেরিকা একটি গুরুত্বপূর্ণ বিমান ব্যবহার করে। এই বিমানটা নিচু দিয়ে উড়ে যায়, ব্যাপকভাবে ট্যাঙ্কের উপরে বোমা বর্ষণ করে এবং গুলিও চালাতে পারে সমানে। এই বিমানটা হচ্ছে A-10 বিমান এবং এই বিমান 2 ইঞ্জিনের চালিত হয়। একটি ইঞ্জিন যদি ধ্বংস হয়ে যায়, তার একটা ইঞ্জিন দিয়ে চলে যায়, এমনকি বিমানের ডানাও যদি ভেঙে যায় তাও চলতে পারে। এরকম একটা কঠিন বিমান, সেই বিমানকে ভূপাতিত করেছে ইরান। এরপরে আরো ঘটনা আছে। মার্কিন C-130 এই মডেলের বিমানও একটা বা দুটো আঘাতপ্রাপ্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, এরকম কথা ইরান দাবি করেছে এবং ঘটনা সত্য। এরপরে 3টি গুরুত্বপূর্ণ ড্রোন ভূপাতিত করেছে, টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। এই পর্যন্ত ইরানের হাতে 160টির বেশি ইসরায়েলি এবং আমেরিকার ড্রোন। এই ড্রোন কিন্তু সাধারণ কোনো ড্রোন না, 2-4-10 হাজার ডলারের ড্রোন না, এগুলো হলো লাখ লাখ ডলারের বা কোটি ডলারের দামি ড্রোন। এই সমস্তগুলো ভূপাতিত করেছে, কোনোটা আস্ত নামিয়ে দিয়েছে। তো এই পরিস্থিতিতে গতকালকে আমেরিকার জন্য একটা ব্ল্যাক ডে গেছে, একটা হরিফাইড ডে গেছে, একটা মানে ভয়ঙ্কর একটা দিন গেছে, বিভীষিকাময় দিন। বিভীষিকাময় দিন কেন? তার আগেই ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিল কি ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিমান বাহিনী এবং ক্ষেপণাস্ত্র লঞ্চার সব ধ্বংস করে দেওয়া হয়েছে। যদিও ইরান তাৎক্ষণিকভাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করে এবং ইরানের এবং আমেরিকার ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা করে তার জবাব দিয়েছিল, কিন্তু গতকাল আসল কাহিনী বেরিয়ে গেল। ইরানের কিছুটা শক্তি দেখিয়ে দিয়েছে গতকাল তার সামরিক বাহিনী, বিশেষ করে IRGC। এখন বিমান ভূপাতিত হওয়ার পর পাইলট উদ্ধারের ঘোষণা দিল ইরান, যে বিমানের পাইলট ধরে দিতে পারলে পুরস্কার দেওয়া হবে, $60,000 মনে হয় ঘোষণা দিয়েছে। এবার উপজাতীয় লোকজন সব
বন্দুক রাইফেল নিয়ে গুলি নিয়ে নেমে গেল পাইলট উদ্ধার অভিযানে। ওপাশে আমেরিকা তার ব্ল্যাক হক হেলিকপ্টার পাঠিয়ে দিয়েছে উদ্ধার অভিযানে। সেই ব্ল্যাক হকও ভূপাতিত করে দিয়েছে ইরানের সামরিক বাহিনী। তো সবকিছু মিলে আমেরিকার জন্য গতকাল খুব একটা বিপর্যয়ের দিন গেছে। এর ভিতরে আমার জানা মতে 92তম অভিযান চালিয়েছে ইরান ইসরায়েলের বিরুদ্ধে এবং মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে মধ্যপ্রাচ্যে। তাতে বড় রকমের ক্ষয়ক্ষতির আভাস আছে। রামাত গান, ইসরায়েলের রামাত গান, তেল আবিব, তারপরে বেনি ব্রাক, এই সমস্ত জায়গায় হামলা হয়েছে। এই সমস্ত হামলা হয়েছে ইরান, ইয়েমেনের হুতি এবং লেবাননের প্রতিরোধ যোদ্ধারা সমন্বিত হামলা করেছে একসাথে মিলেমিশে। অর্থাৎ ইরান ক্ষেপণাস্ত্র মারার সাথে দেখা গেল যে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা মেরেছে ক্ষেপণাস্ত্র, এরপরে হুতিরাও মেরেছে ক্ষেপণাস্ত্র, একের পর এক ভয়ঙ্কর পরিস্থিতি। এখন ইসরায়েলের জনগণের ভেতরে এই প্রশ্ন এসে দাঁড়িয়েছে, এই অবস্থা আর কতদিন চলবে? এই অবস্থা থেকে উত্তরের উপায় কি? এবং ইসরায়েল কি ঘুরে দাঁড়াতে পারবে? ইসরায়েল 2023 সালের 7 অক্টোবর হামাসের সাথে যে যুদ্ধ শুরু করলো, সেদিন থেকে এখন পর্যন্ত $352 বিলিয়ন খরচ করেছে যুদ্ধের পেছনে। কাদের সাথে যুদ্ধ করেছে? গাজার প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে, লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে, ইয়েমেনের বিরুদ্ধে এবং ইরানের বিরুদ্ধে এখন পর্যন্ত। তার মানে প্রতিদিন $9,60,00,000 খরচ হয়েছে শুধু যুদ্ধের পিছনে। ডলার, নট টাকা। $9,60,00,000 প্রতিদিন খরচ করে। খেয়াল করে দেখুন কি পরিস্থিতি। এই পরিস্থিতিতে ইসরায়েলের আর্থিক অবস্থা একেবারে ভয়ঙ্কর, কারণ দেশটা তো ছোট, তার টোটাল জ্বালানি আমদানির উপর নির্ভর করে। এরপরে অর্থনীতি যে লেনদেন সেগুলো তো করতে পারছে না। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার কারণে মধ্যপ্রাচ্য থেকে তার বন্ধু দেশগুলো থেকে যে সমস্ত তেল পেত, গ্যাস পেত, সেগুলো তো যাচ্ছে না। এরপরে যে সমস্ত মালামাল সারা বিশ্বে সাপ্লাই দিত, তাও তো পারছে না, কারণ বহু সংখ্যক রিজার্ভিস্ট এই যুদ্ধে নিযুক্ত। তার মানে ইসরায়েলের সক্ষম লোকের সংখ্যা তো অত বেশি না, নারী, শিশু, বুড়ো, বৃদ্ধ এগুলো বাদ দিলে, এবং হারেদি সম্প্রদায়, যেটা ইহুদিদের যে হারেদি সম্প্রদায়, এরা তো সেনাবাহিনীতে কাজ করে না, অনেক কিছুই করে না, অনেকে বসে বসে খাই, সরকার ভাতা দেয়, আরামে থাকে। তার মানে প্রোডাকশন ক্যাপাসিটি আছে এরকম লোকের সংখ্যা ইসরায়েলে কম। তো এর বিরাট অংশ, রিজার্ভ সেনাদের একটা বিরাট অংশ যদি এই এখন যুদ্ধে জড়িত থাকে, তাহলে তো তারা কাজ করতে পারছে না। তার মানে আলটিমেটলি ইসরায়েলের অর্থনীতি থমকে গেছে, আটকে গেছে। এবং এই যুদ্ধ যদি আরো 1-2 মাস কন্টিনিউ করে, তাহলে ইসরায়েল বুক থুবড়ে পড়বে, কোনো মতেই তার দাঁড়ানোর কোনো উপায় থাকবে না। শুধু ইসরায়েল না, আমেরিকার পরিস্থিতি কি হয় সেটাও দেখার বিষয়। এরই মধ্যে স্থল অভিযানের পরিকল্পনা করেছিল আমেরিকা। আমেরিকায় স্থল অভিযানের পরিকল্পনা করার পরে কি হয়েছে আমরা পরিষ্কার চোখের সামনে দেখতে পেয়েছি, যে মার্কিন সেনা প্রধান র্যান্ডি জর্জকে বহিষ্কার করা হয়েছে। আরো 2 জন গুরুত্বপূর্ণ শীর্ষ কর্মকর্তা, একজন ডেপুটি চিফ অফ স্টাফ আর একজন মেজর জেনারেল, এই 2 জনকে বহিষ্কার করা হয়েছে। নট অনলি দ্যাট, আজকের খবর দেখলাম ইরানে স্থল অভিযান চালাতে চায় না এইরকম 29 জন সেনা কর্মকর্তা, টপ লেভেলের সেনা কর্মকর্তা বিরোধিতা করেছে। বলছে না, ইরানে কোনো মতেই স্থল অভিযান চালানো যাবে না, এটা ঠিক হবে না, এটা ভুল পদক্ষেপ হবে, ভুল সিদ্ধান্ত হবে, প্রচুর সেনা মারা যাবে। কিন্তু এই বক্তব্য ডোনাল্ড ট্রাম্পের এবং পিট হেগসেথের এই যুদ্ধবাজদের পছন্দ হয়নি। তারা 29 জনের ভেতরে 12 জনকে বহিষ্কার করেছে। এটা নতুন তথ্য। 12 জন সেনা কর্মকর্তা, টপ লেভেলের জেনারেল, তাদেরকে বহিষ্কার করেছে এবং বাকিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এইখানে বলা হচ্ছে, পিট হেগসেথ বলছে যে দেশের ভিতরে এরা একটা কু ঘটিয়ে দেওয়ার চেষ্টা করেছে, এবং অনেকে আশঙ্কা করছেন মার্কিন সামরিক বাহিনীতে আসলে কু হয়ে যায় কিনা, কিছু বলা যাচ্ছে না। ডোনাল্ড ট্রাম্পের এই পাগলামি তারা কেউ পছন্দ করছেন, জনগণ তো না, সেনা কর্মকর্তারাও না। যুদ্ধের তো কিছু নিয়ম কানুন, গ্রামার আছে। এই গ্রামার না মেনে, গ্রামার না জেনে যদি আন্দাজে শুধু কমান্ড করা যে বারো, ধরো, যাও, যুদ্ধ করো, মার্চ অন বললে কি হবে নাকি? এ তো যুদ্ধের নিয়ম কানুন আছে, এবং সেগুলো ভালো জানে জেনারেলরা। জেনারেলদের সাথে কনসাল্ট করে একটা অর্ডার দিতে হয়, কিন্তু সেই সমস্ত কনসালটেশনের কোনো ধারে না ডোনাল্ড ট্রাম্প। তিনি হোয়াইট হাউসে বসে অর্ডার করেন যে ইরান অভিযান চালাও, ব্যাস শেষ। এই জায়গায় অনেকটা মানে বিকৃত মস্তিষ্কের মানুষ হিসেবে ডোনাল্ড ট্রাম্প কাজ করছেন, এবং এই কাজটা তার জন্য, জনগণের জন্য এবং সারা বিশ্বের মানুষের জন্য ভয়ঙ্কর ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। আজকে যে সারা বিশ্ব যে অর্থনৈতিক সংকটের মুখে, এই সংকটের মূল কারণ কে? ডোনাল্ড ট্রাম্প। এবং আমি মনে করি আমেরিকার জনগণেরও দায় আছে। ডোনাল্ড ট্রাম্পকে যারা নির্বাচিত করেছে তারা কি কম দায়ী?
তারা তো জানে যে ডোনাল্ড ট্রাম্প কেমন মানুষ, কেন তাকে ভোট দিয়ে নির্বাচিত করলো দ্বিতীয় দফা। এবং আজকে বিশ্বের যে পরিস্থিতি, অর্থনৈতিক যে ক্ষতি, বহু সংখ্যক মানুষ মারা গেল, এত এত সংকট তৈরি হলো, এই সমস্ত সবকিছুর জন্য আমি মনে করি যে ডোনাল্ড ট্রাম্পের উপর একটা ক্ষতিপূরণ চাপিয়ে দেওয়া উচিত। সারা বিশ্বের হিসেব করে দেখা দরকার কোন দেশ কতটুকু ক্ষতি হয়েছে, সমস্ত ক্ষতিপূরণ আমেরিকা দেওয়া উচিত। কারণ আমেরিকার প্রেসিডেন্টের কারণে আজকে এই ক্ষতির মুখে সারা বিশ্ব, আর আমেরিকার প্রেসিডেন্টকে নির্বাচিত করেছে সেই দেশের জনগণ। অতএব এর একটা বিহিত ব্যবস্থা অবশ্যই করা উচিত। তো সুপ্রিয় দর্শক, এই জায়গা থেকে আমি আমেরিকার একজন বিখ্যাত সাংবাদিক, ফক্স নিউজের সাংবাদিক ছিলেন তিনি, টাকার কার্লসন, এই টাকার কার্লসনের একটা বক্তব্য আমি উদ্ধৃত করি। তিনি বলেছেন, ইরান যুদ্ধের মধ্য দিয়ে মার্কিন সাম্রাজ্যের পতন ঘটবে, অবসান ঘটবে। এই টাকার কার্লসন কিন্তু রিপাবলিকান দলের সমর্থক ছিল, এই ডোনাল্ড ট্রাম্প যে দল থেকে নির্বাচিত সেই দলের সমর্থক। এবং ফক্স নিউজ আপনারা সবাই জানেন মনে হয়, ফক্স নিউজ কিন্তু রিপাবলিকান দলের মুখপত্র হিসেবে কাজ করে। সেই ফক্স নিউজের সাংবাদিক টাকার কার্লসন এই ডোনাল্ড ট্রাম্পের এবং ডোনাল্ড ট্রাম্পের এই যুদ্ধনীতি বিরোধিতা করেছেন বেশ কিছুদিন ধরে। তিনি গতকালকে একটা বক্তব্য দিয়েছেন, যেখানে বলছেন যে ইরান যুদ্ধের মধ্য দিয়ে মার্কিন সাম্রাজ্যের পতন ঘটবে বা অবসান ঘটবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি অনেকটা সেদিকে যাচ্ছে। তার কারণ হচ্ছে, ইসরায়েলকে দিয়ে আমেরিকা মধ্যপ্রাচ্যে তার স্বার্থগুলো দেখলো। এই যুদ্ধের পরে ইসরায়েলের যে অবস্থা হতে যাচ্ছে তাতে সে টিকে থাকতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ। ইসরায়েল এবং আরব মিত্ররা আলটিমেটলি কেউ আর আমেরিকার জন্য বড় সহায়ক শক্তি হিসেবে থাকতে পারবে না। যদি তাই না পারে, তাহলে মধ্যপ্রাচ্যে আমেরিকার স্বার্থ মারাত্মকভাবে ক্ষুণ্ণ হবে এবং এই ঘটনা ঘটিয়ে দেবে ইরান। তার সাথে চীন, রাশিয়া আছে এবং এর সাথে এখন অনেকেই যোগ হবে। এটা গেল একটা দিক। অন্যদিকে পাশ্চাত্যের দেশগুলো বেশিরভাগই এখন আর আমেরিকার সাথে নেই, এই যুদ্ধের ব্যাপারে তারা জড়াচ্ছে না এবং জড়াবে না। এর ভিতরে ফ্রান্সের কথা বিশেষভাবে উল্লেখ করতে হয় এই কারণে, ফ্রান্স হচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী যে 5টা দেশ তার ভিতরে একটা। তার পরমাণু শক্তি আছে, পরমাণু অস্ত্রের অধিকারী এবং ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটা দেশ। প্লাস ইউরোপীয় ইউনিয়নের খুবই গুরুত্বপূর্ণ দেশ, অর্থনীতিতে উন্নত, সামরিক শক্তিতে উন্নত এবং আমেরিকার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। আর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যে 5টা দেশের ভেটো ক্ষমতা আছে, ফ্রান্স হচ্ছে তার মধ্যে একটা। এই ভেটো ক্ষমতা ধর, এই পরমাণু শক্তি ধর, সামরিক শক্তি ধর, অর্থনীতির একটা বিরাট শক্তি। এই ফ্রান্স এখন গতকাল আমেরিকার বিরুদ্ধে ভোট দিয়েছে, যে প্রস্তাবে বলা হয়েছিল হরমুজ প্রণালী জোর করে খোলা হবে। এই প্রস্তাব তুলেছিল বাহরাইন এবং কয়েকটা আরব দেশ তাতে সাপোর্ট দিয়েছে। মূলত এটা আমেরিকার ইন্ধনেই তোলা, কিন্তু তাতে ভেটো দিয়েছে রাশিয়া, চীন এবং ফ্রান্স। ফ্রান্সের ভেটো দিয়ে একটা খুবই ইম্পর্টেন্ট এই কারণে যে চীন, রাশিয়া তো ভেটো দেবেই, ইরানের পক্ষে থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু ফ্রান্স যখন ভেটো দেয়, তার মানে এই ফ্রান্স আমেরিকার বিপক্ষে চলে গেছে এবং নেটো জোটের প্রধান নেতা হচ্ছে আমেরিকা। সেই প্রধান নেতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে ফ্রান্স, এটা একদম পরিষ্কার। আমি আগেই বলেছি, আপনারা সবাই জানেন যে এর আগে ব্রিটেন, স্পেন, ইটালি সবাই কিন্তু একই কথা। অস্ট্রিয়া, জার্মানি পাশের দেশ অস্ট্রিয়াও কিন্তু বলেছে যে তার আকাশ দিয়ে আমেরিকার কোনো সামরিক অস্ত্র বা সামরিক বিমান চলাচল করতে পারবে না, নিষিদ্ধ। তার মানে নেটো জোট যে ভেঙে যাবে বা অকার্যকর হয়ে যাবে, বা এই সমস্ত দেশ যে আমেরিকার পেছন থেকে সরে আসছে, এটা পরিষ্কার। যদি পাশ্চাত্যের এই সমস্ত দেশ আমেরিকা থেকে সরে আসে, আজকে যে প্রস্তাবের বিরুদ্ধে ফ্রান্স ভেটো দিয়েছে, এই রকম গতিধারা যদি অব্যাহত থাকে, তাহলে আমেরিকা বিশ্ব মানচিত্রে কোনোভাবেই আর নেতৃত্বের জায়গায় থাকবে না। তাকে কেউ আর নেতা হিসেবে গ্রহণ করবে না। তার সামরিক বাজার ধ্বংস হয়ে যাবে, আরো অনেক কিছু। সেক্ষেত্রে বিশ্ব অর্থনীতিতে, বিশ্ব রাজনীতিতে, বিশ্ব কূটনীতিতে, বিশ্ব সামরিক শক্তিতে, বিশ্বের যে কৌশলগত অবস্থান, এর প্রত্যেকটা জায়গায় পরিবর্তন আসবে এই একমাত্র ইরান যুদ্ধের কারণে। এই যুদ্ধটা শুধুমাত্র আঞ্চলিক কোনো পরিবর্তন আনবে না, সারা বিশ্বে একটা বড় পরিবর্তন এনে দেবে। আমি যেটা সবসময় বলছি এবং এটা ঘটতে যাচ্ছে, দিন দিন কিন্তু সেই দিকে এগিয়ে যাচ্ছে। এর ভিতরে নতুন আকর্ষণ হরমুজ প্রণালীর পাশাপাশি লোহিত সাগর এবং বাবাল মানদেব প্রণালী। এই বাবাল মানদেব প্রণালীও নাকি ইয়েমেনের হুতিরা কন্ট্রোল করবে, তাদের বিনা অনুমতিতে কোনো জাহাজ চলতে পারবে না। ঘটনা যদি তাই হয়, তাহলে বিশ্বে পরিবর্তন আরো দ্রুত গতিতে হবে। এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে এই হুতিদের নিয়ে একটা আলাদা এপিসোড করব। আজকে যদি খুব বড় কোনো ঘটনা না থাকে, তাহলে আমি এই হুতিদের নিয়ে বিস্তারিত একটা আলোচনা করব রাতের ভিডিওতে। তো সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা আমি এখানেই শেষ করতে চাই, আর লম্বা করব না। আশা করি
এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পরিশেষে আপনাদের কাছে একটা মতামত জানতে চেয়ে আজকের আলোচনা শেষ করি। সেটি হচ্ছে, আপনাদের কি মনে হচ্ছে যে আসলে এই যুদ্ধের ভেতর দিয়ে বিশ্ব বড় রকমের একটা পরিবর্তনের দিকে যাচ্ছে? কি মনে হয় আপনাদের? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।